প্রশাসনের তরফ থেকে বলা আছে যে কুরবানি বন্ধ করতে, কিন্তু বলেনি যে বন্ধ করতে হবে, করা যাবে না, এরকম কোথাও বলা নেই। এখানে কয়েকটা প্রভিশন, কয়েকটা পয়েন্ট বলা আছে। যেমন আপনি কুরবানি করবেন, করতে গেলে একটা ঘেরা জায়গায় করতে হবে, যেখানে মানুষজন ওপেনলি দেখতে না পায়। মানে ফর এক্সাম্পল ধরুন আপনার বাড়িতে ছোট বাচ্চা আছে, যে একেবারেই ছোট, বা কিছু কিছু মানুষ আছে তারা রক্ত দেখলে ভয় পায়, তাদের রক্ত দেখলে মাথা ঘুরে যায়, এরকম আছে। তো আপনি ওপেনলি একটা পশুকে বলে দিচ্ছেন, সেখানে সেই পরিমাণ রক্ত দেখে একটা সাধারণ মানুষের মাথা ঘুরতে পারে। সে কোন সম্প্রদায়, কোন ধর্মের, সেটা পরের ব্যাপার। সব কিছু ধর্মের দিকে নিয়ে গেলে হয় না। এটা একটা কমন সেন্স, একটা হাইজিন, একটা হেলদি ব্যাপার, একটা রুচির ব্যাপার। সবাই মাংস খায়, নাও খেতে পারে। অনেকে মাংস খায়, অনেকে পছন্দ করে না। কেউ চিকেন খায়, কেউ চিকেন খায় না, কেউ মাটন খায়, কেউ খায় না। কেউ একই ফ্যামিলিতে কেউ নন ভেজ, কেউ পিওরলি ভেজ। এটা সম্পূর্ণ রুচিগত ব্যাপার, এটা কিন্তু ধর্মীয় ব্যাপার সব ক্ষেত্রে নয়। তো এই জন্য সরকার থেকে যে আইনে বলা আছে যে আপনি কুরবানি করবেন, কিন্তু সেটা একটা ঘেরা জায়গা হতে হবে। কনক্রিটের ওয়াল হোক, টিনের দেওয়াল হোক, বেড়া হোক, বা কোনো তাঁবু হোক, যাই হোক, এরকম হলে হবে, কিন্তু ঘেরা হতে হবে। এক, দ্বিতীয়ত আপনি যে পশুটা কুরবানি করবেন, সেটা যে ভেটেরিনারি অফিসার, পঞ্চায়েত সমিতি বা মিউনিসিপ্যাল থেকে যাই হোক, এখান থেকে পারমিশন করে দিতে হবে আপনাকে যে এটা কুরবানি করার যোগ্য কিনা। যেমন বলা আছে 14 থেকে 18, মানে 14 থেকে 18 বছর, এরকম একটা 14 বছরের অ্যাবাভ হতে হবে, একটা এজ নির্ধারণ করা হচ্ছে আইনগতভাবে। তো এটাকে আপনারা সার্টিফিকেট নিয়ে তারপরে যে প্রপার প্রসেস আছে, ঘেরা জায়গায় করুন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা হবে না। এবং এটা প্রশাসনের তরফ থেকে ক্লিয়ারলি বলা আছে। এবার এখানে 3টে পয়েন্ট আমি বলবো মেনলি, এই যে জবাই করার পর বা কুরবানি করার পর 3টে পয়েন্ট। একটা হচ্ছে মাংস, একটা হচ্ছে চামড়া, আর একটা হচ্ছে যেগুলো আমরা অব্যবহারযোগ্য, মানে আমরা খাইও না, কোনো কাজেও লাগে না, সেগুলো তো আমরা ফেলে দিই। এবার মাংসটা যেটা যখন ক্যারি করবেন, দেখুন আপনি যে একটা জায়গায় হয়তো একটা 1 কুইন্টাল 2 কুইন্টাল পরিমাণ মাংস হলো, সেখান থেকে ক্যারি হয়ে অন্যান্য পরিবারে হয়তো ডিস্ট্রিবিউট হবে। আপনাদের একটা প্রথা আছে যে মাংস সবাইকে দান করতে হয়, যেটা একটা এরকম সামথিং আছে। তো যখন নিয়ে যাবেন বা দেবেন বা কেউ কিনে আনবে, তখন যেন সেটা প্রপার প্লাস্টিকে নিয়ে, প্লাস্টিকটাকে একটা নাইলনের ব্যাগে বা শক্ত ব্যাগে করে তারপরে নিয়ে যায়। কারণ ওই রক্ত বা ওই মাংস কোথাও আপনাদের অজান্তেই কোথাও যদি পড়ে যায়, একটা কিন্তু দুর্ঘটনা, মানে একটা অবাঞ্ছিত কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা যেন না হয় একটু দেখবেন। দ্বিতীয়ত হচ্ছে যে চামড়াগুলো আপনারা দেখবেন হিউজ পরিমাণে একটা চামড়া হবে, সেই চামড়াটা কেউ সাইকেলে, কেউ বাইকে করে যদি ওপেনলি নিয়ে যায়, রক্ত পড়ুক বা চামড়ার কোথাও একটা পড়ে গেল, একটা অবাঞ্ছিত ঘটনা, কারো রুচিতে বাধা পড়তে পারে, কারো মানে কি বলবো ভাবাবেগে আঘাত লাগতে পারে। এটা যেন না হয় একটু দেখবেন। সেগুলোকে প্রপার বস্তায় ভরে যদি বড় গাড়িতে যায়, সেক্ষেত্রে গাড়িগুলোকে প্রপারলি লক করে 4 চাকা হলে খুব ভালো। এবং যখন সেই গাড়ি মুভ করবে, আমাদের থানার আইসিকে বা আমাদের থানায় অন্তত ইনফর্ম করে রাখবেন যে স্যার এই গাড়িতে করে এত করে এই গাড়ির নম্বর অমুক, এই গাড়িতে করে চামড়া মুভমেন্ট হচ্ছে, স্যার একটু দেখে নেবেন, জানিয়ে রাখলাম। আর কিচ্ছু করতাম না, বাকি আমরা বুঝবো। আমাদের আরটি হোক, গাড়ি হোক, পুলিশ হোক, আমরা অ্যালার্ট থাকবো যে বাই চান্স অবাঞ্ছিত কিছু না ঘটে। আর তৃতীয়ত হচ্ছে যেগুলো আমরা ব্যবহার করি না, খাইও না, কোনো কাজেও লাগে না, ফেলে দিই। এবার হয়েছে ফেলে দিলেন, একটা শিয়ালে, মুর্শিদাবাদের শিয়ালের অভাব, প্রচুর শিয়াল এখানে, শিয়ালে বা কুকুরে প্রত্যেকে একটা টেনে কোথাও একটা ফেলে দিল। এবার দেখুন এই যে কে ফেলেছে, মানুষ ফেলেছে না শিয়ালে না কুকুরে, এটা প্রমাণ করা কিন্তু বিশাল কঠিন। সব জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই, সবাই একটা উৎসবের মেজাজে থাকবে, কে কি করেছে এটা জানাও সম্ভব নয়। তো এটা কিন্তু একটা কনফিউশন তৈরি হবে, একটা সন্দেহের জায়গা তৈরি হবে, একটা অবাঞ্ছিত ঘটনা ঘটবে। অতএব এই যেগুলো অব্যবহারযোগ্য, সেগুলোকে আপনারা প্রপারলি একটা ডাম্পিং গ্রাউন্ডে একটা গর্ত করে সেখানে মাটি চাপা দিয়ে দিন, যেন তুলতে না পারে। এগুলো একটু নজর রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে ওই দিন ইলেকট্রিসিটির একটা ইস্যু হয়, অনেক সময় ইলেকট্রিসিটি চলে যায়, ফ্রিজে অনেক পরিমাণ মাংস থাকে, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে যদি এখানে কেউ থেকে থাকে, বলবো ওই দিন যেন কোনো ইলেকট্রিসিটিটা না যায়, সেটা একটু দেখবেন। একান্তই আছে কি কেউ ডিপার্টমেন্টে কেউ থাকলে আসুন। এই লোডশেডিং এর ব্যাপারটা আমরা দেখবো এবং ওনারাও দেখবেন। এবারে এখানে কিছু ব্যাপার আছে, ধরুন
যদি প্রবল ঝড় বৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু কোথাও তার ছিঁড়ে গেল এরকম একটা ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে কারো হাতে নেই ব্যাপারটা। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সাময়িক বন্ধ করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে বলে, ডিপার্টমেন্টকে বলে সেটাকে রিপেয়ার করে আমরা রিস্টোর করবো। এটা একটা গেল। আর ওই দিন দেখবেন আপনাদের বাড়ির ছেলেরা হঠাৎ করে বাইক নিয়ে বেরিয়ে যাবে, কারো লাইসেন্স নেই, কারো হেলমেট নেই, কারো বয়সই হয়নি, কারো গাড়ির কাগজপত্র ঠিক নেই, এগুলো কিন্তু একদম করবেন না। দেখুন আপনি উৎসব করতে গিয়ে মানে আপনার বাড়ির কারো যদি দুর্ঘটনা ঘটে পুরো উৎসবটা মাটি হয়ে যাবে, শুধু আপনার না, আপনার পাশের পরিবার, আপনার আত্মীয় স্বজনের। এবং সেই একটা মাইনর ছেলে, সে বাইক চালাতেই জানে না, বাইক ছেড়ে দিলেন, সে গিয়ে একটা কারো নিরীহ মানুষকে অ্যাক্সিডেন্ট করলো। এ দেখবেন রাস্তায় অ্যাক্সিডেন্ট যারা হয়, ওই যারা রাউডি ছেলেগুলো চালায় লোফার টাইপের, তো দেখবেন ওদের যতটা ক্ষতি হয় একটা সাধারণ মানুষের ক্ষতি বেশি হয়, কাকে গিয়ে মেরে দেবে কার কি হয়ে যাবে। তো এইগুলো একটু দেখবেন, নজরে রাখবেন যেন ওই ভিকটিমটা বা ওই বদমাস ছেলেটা যেন আপনার বাড়ির কেউ না হয়। অ্যাটলিস্ট আপনারা সব সচেতন মানুষ আছেন বলেই এখানে এসছেন, আপনাদের থ্রুতে এই বার্তাটা যেন পৌঁছে দেয় এটা। আর একটা যেমন আরেকটা জিনিস খুব মানে আমাদের নজরে আসছে, মানে কিছু মানুষ, আমি কমিউনিটি বলছি না, মানে কিছু মানুষ মানে বলছে ওই ধর্মের মানুষের কাছ থেকে কিছু কিনবো না, এ বলছে আমি ওই ধর্মের মানুষের কাছে কিছু বিক্রি করবো না। এই ধরনের কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছে এবং নিজেরাও প্রচার করছে। এই ধরনের টেন্ডেন্সি যদি থেকে থাকে, এটা প্রচণ্ড একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, একটা অ্যাভয়েডমেন্ট, এটা থেকে কিন্তু বড় বড় রায়টের জায়গা তৈরি হবে। এরকম যদি কেউ করে থাকে আমাদের জানাবেন, এবং আমাদের নজরে যদি আসে তার এগেনস্টে কিন্তু খুব মানে প্রশ্ন এমন কড়া পদক্ষেপ নেবে, সে কিন্তু জীবনের এই ধরনের কথা, এই ধরনের প্রচার করতে কিন্তু ভয় পাবে দ্বিতীয় পারে, সে যেই সম্প্রদায়েরই হোক। মানুষের মধ্যে সম্প্রীতির প্রচার করুক, সেটা ভালো জিনিস, কিন্তু সম্প্রীতি ব্রেক করার জন্য আমি ওর কাছে কিনবো না, সব কিছুতে কেন ধর্মটা না হবে? এটা আমরা তো মিলেমিশে আছি, দেখুন সব সম্প্রদায়ের মানুষ এখানে আছেন, সেই শান্তির জায়গাটা আছেন বলে একসাথে বসে আছেন। তো এটা যেন না হয়, এটা একটু দেখবেন। আর একটা লাস্ট পয়েন্ট, যেটা গতবার ঈদে বা এরকম সামথিং কিছু একটা ছিল, ওই একটা এখানে তো থার গাড়ি আছে, জলঙ্গি সাগরপাড়া ডোমকল এই এরিয়ার, ওই থার গাড়িতে করে মমি সেজে প্লাস্টিকের বন্দুক নিয়ে খুব রাউডিজম করেছে। এটা কিন্তু যদি করা হয় একদম পুরো কিন্তু পুরো যেটা আমাদের লিগ্যাল প্রভিশন আছে, জেল এবং তার এগেনস্টে পানিশমেন্ট যা আছে, গাড়ি সিজ থেকে শুরু করে যা আছে আমরা কিন্তু করব। এই ধরনের বদমাশি যেন দেখি না, এটা পুরোপুরি ইললিগাল জিনিস। আর সোশ্যাল মিডিয়ায় যেগুলো চলছে এগুলো থেকে একটু বিরত থাকবেন, আগে যাচাই করবেন। আর আমরা প্রশাসনের তরফ থেকে ক্লিয়ারলি আপনাদের জানালাম যে কি আছে না আছে। এরপরে বাকি দুটো একটা পয়েন্ট আছে, সেগুলো আমাদের বাকি আইসি সাহেব আছেন, আমাদের এমএলএ সাহেব আছেন। আসসালামু আলাইকুম। সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে আমার আবেদন যে রাজ্য সরকার 1950 সালের একটা নির্দেশ বা অর্ডারের কপি গত কয়েকদিনে বিভিন্ন থানার অফিসাররা বা জেলা শাসক বা জেলার পুলিশ সুপাররা বিভিন্ন জায়গায় সেটাকে বোঝাচ্ছেন বা বলছেন, বা তাদের আবেদন রয়েছে যে এটাকে মান্যতা দেওয়া। কিন্তু আমরা মনে করি যে 1950 সালের যেটা অর্ডার বা আইন, সেই আইনে কোথাও কুরবানি করা যাবে না এটা বলা নেই। কাজে এই মুর্শিদাবাদ জেলার সম্মানীয় পুলিশ সুপার থেকে শুরু করে এসডিপিও বেলডাঙ্গা, আইসি বেলডাঙ্গার সম্মানীয় বিজেপির এমএলএ ভরত কুমার ঝাওয়া এবং আমি নওদার এমএলএ হিসাবে আমরা প্রশাসনের সঙ্গে একটা মিটিং গত দুদিন আগে করেছি। তাতে কোথাও এই এসডিপিও লেভেলের অফিসার বা আইসি বেলডাঙ্গা কোথাও বলেননি যে গরু কুরবানি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ, এটা বলেননি।
আমরা সেখানে সম্মানীয় ভরত কুমার ঝাওয়ার এবং এসডিপিও বেলডাঙ্গা, আইসি বেলডাঙ্গা এবং আরও থানার আধিকারিকদের নিয়ে এবং বেলডাঙ্গার মুসলিম সমাজের বিভিন্ন সমাজের লোকজন, যারা সমাজের সেক্রেটারি, প্রেসিডেন্ট, ইমাম, তাদের নিয়ে মিটিং করে সুস্থভাবে যে কোনো পাবলিক প্লেসে কুরবানি না করে যাতে মুসলিম গ্রামগুলা তাদের ঢাকা ঢোকা ঘেরা ঘোরা জায়গায় কুরবানি করে এবং কুরবানির চামড়া অবশ্যই বিক্রি না করে যাতে মাটিতে পুঁতে দেয় তাদের নিজের এলাকায়, এবং বিকেল 4টের মধ্যে কুরবানির মাংস নিজেদের মধ্যে বিতরণ করে নিজেরাই সুস্থভাবে সেটাকে ভক্ষণ করবে। কোনো মুসলিম গ্রামের মানুষকে আমি আবেদন করছি যে আপনারা এবারে মাংসটা আপনাদের দূর দূরান্ত গ্রামে যেসব আত্মীয় স্বজন আছে তাদের কাছে পাঠাবেন না, কারণ তারা সেই গ্রামেও কুরবানি হবে, তারা নিশ্চয়ই সেখান থেকে তারা মাংস পাবে বা তারা সেখানে এই কুরবানি ঈদুল আজহা পালন করবে। এর মধ্যে একটা বিশেষ বাহাদুরি বা বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে শক্তিপুর থানার ওসি অতনু দাসের। তিনি মুসলিম সমাজের ইমামদেরকে আজকে সন্ধ্যার আগে শক্তিপুর থানায় ডেকে শক্তিপুর, কাঁধখালি, সোমপাড়াটুয়ের বিভিন্ন গ্রামে সিভিক ভলেন্টিয়ারদের পাঠিয়ে তিনি যে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, আপনারা মুসলিম সমাজের মানুষ এইসব সিভিক ভলেন্টিয়ারের কথায় কোনো বিভ্রান্তি হবেন না। আর যেটা শক্তিপুরের ওসি বলছেন যে কুরবানি করলেই গ্রেপ্তার করা হবে, ওসিকে গ্রেপ্তার করতে দেন, তারপরে ওসি কি করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে আটকায়, আর থানা থেকে কাকে গ্রেপ্তার করে শুধুমাত্র কুরবানির বিষয়ে কাউকে গ্রেপ্তার করে কি করে বহরমপুর কোর্টে পাঠায়, সেটা আমি হুমায়ুন কবির গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফেলে এলাকার সমস্ত মুসলমানদের নিয়ে শক্তিপুর থানা অবস্থান করব, ঘিরে রাখব, তার ঊর্ধ্বতন অফিসাররা আসবে, তারপরে তার সুরাহা হবে, তারপরে তাকে ছাড়া হবে। এটা পরিষ্কার শক্তিপুর থানার ওসি তার যে ঔদ্ধত্য আচরণ বা যে প্রত্যেকটা সমাজের ইমামদের দেখে যে হুমকি দিচ্ছেন, আপনার যদি এতই রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্টের বা চিফ সেক্রেটারির অর্ডার মান্যতা দেওয়ার অত ইচ্ছা থাকে, তাহলে আপনি যে লিফলেট বিলি করছেন সেই লিফলেটে আপনি নিজে ওসি শক্তিপুরে সিল মেরে সই করে ডেট দিয়ে আপনি নির্দেশ পাঠান, তারপরে আপনার সঙ্গে আমরা কপারেশন করব। আপনি কোথাকার লিফলেট 1950 সালের আইনে কি আছে সেই লিফলেট লোকের কাছে দিয়ে হুমকি দেবেন, অতটা এখনো মুসলিম সমাজ কোনো মতেই আপনার এই হুমকির কাছে মাথা নত করবেন। আপনি এসডিপিও বেলডাঙ্গার থেকেও বড় অফিসার হয়ে যাননি, এসপি সাহেবের থেকেও বড় অফিসার হয়ে যাননি, আইসি বেলডাঙ্গার থেকেও বড় অফিসার হয়ে যাননি, ওসি নওদার থেকেও বিরাট বড় বাহাদুর অফিসার হয়ে যাননি যে আপনি এরকম বিভ্রান্ত করছেন। আমাদের ধৈর্যের বেশি পরীক্ষা নেবেন না, ধৈর্য চুটি যখন ঘটবে তখন আমরা কোনো কিছু পরোয়া করব না, আপনার কত ক্ষমতা সেটা শেষ দেখে তারপরে ছাড়ব। সবাইকে আমার সালাম আদাব জানিয়ে, কোনো মুসলিম ভাই, কোনো সিভিক ভলেন্টিয়ার যদি আপনাদের কাছে
মৌখিক কোনো নির্দেশ নিয়ে যায়, সেই সিভিক ভলেন্টিয়ারকে বসিয়ে রেখে আমাকে খবর দেবেন। দেখব সিভিক ভলেন্টিয়াররা কী করে এই রাজ্য সরকারের এই নির্দেশ নিয়ে এত মানুষকে ভীতি সন্তুষ্ট করা বা তাদের ইচ্ছা মতো এইসব কথা বলা, একটি একটা কোথা থেকে পেয়েছি, আমি হুমায়ুন কবির তাদের সাথে মোকাবেলা করব। সবাই ভালো থাকুন। সবাইকে আগাম 28শে মে বৃহস্পতিবার সকাল সকাল ঈদুল আজহার নামাজ পড়ুন এবং নিজেদের ঘেরাগুলো জায়গায় নিজের জমির উপরে, নিজের জায়গার উপরে আপনারা কোরবানি করবেন। কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। কত বড় শক্তিপুর থানার ওসি কতটা বাহাদুর হয়েছে, এটা আমরা আগামী 28 তারিখে তার মোকাবেলা করব। সবাইকে আমার সালাম। যে এই যে আমাদের কাছে নির্দেশিকা এসছে, এটা কোথাও আমি যে পড়ে শোনানো তার মধ্যে কুরবানির সাথে কি কোথাও একটা শব্দ লেখা আছে? কোথাও নেই। কিন্তু এটা প্রথম কথা, আপনাদের মধ্যে অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে সরকার মধ্যে কুরবানি বন্ধ করতে চায়, একদম না। কিন্তু এই কথার মধ্যে কোনো ঈদ, কোনো কুরবানির বিষয় নেই। এটা হচ্ছে স্লটারকে কন্ট্রোল করার জন্য আইন। স্লটার মানে কসাই। এই আইনটা যখন তৈরি হয়েছিল, এই রাজনৈতিক দল ক্ষমতায় ছিল না। এই রাজনৈতিক দল 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। 2026-এ যে দল ক্ষমতায় আসছে, মাঝখানে এত তো রাজনৈতিক দল আছে, তারা প্রত্যেকে জানে যে এই আইনটা আছে। তার আইন তো অনেক, যদি আমাদের মানুষের পরিপন্থী আইন হয়, অনেক আইন উঠে গেছে আমাদের দেশ থেকে, অনেক আইন প্রণয়ন হয়েছে নতুন করে, অনেক আইন সংশোধন হয়েছে, পরিমার্জন হয়েছে, কোনো দল কিন্তু করেনি। ফলে এগুলো রাজনৈতিক বিতর্ক হতে পারে, সেই বিতর্ক সবাই এটা নয়। আমাদের যদি মনে হয় এই আইনটা ভুল ছিল, তাহলে এতদিন এত রাজনৈতিক দল মাঝখানে যারা ক্ষমতায় থাকলো, তারা আইনকে তুলে দিল না কেন? কেন আইনটাকে বজায় রাখলো? এটাকে প্রথম নিজেকে কোশ্চেন করুক। অনেকে এখান থেকে বাহবা নেওয়ার, আমরা এ নেওয়ার চেষ্টা করছি, টিভি ডিবেটে দেখছি, কিন্তু এই আইন তো এই দল যারা এখন বলছে প্রণয়নের কথা, সে আইন তো 1950 সালের আইন। তো মাঝখানে সমস্ত তো রাজনৈতিক দল যারা শাসন করে গেল পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গের আইন এটা, তাহলে কেন আইনটাকে বন্ধ করে দিল না? আইন যখন তৈরি হয়েছে মানুষের প্রয়োগের জন্যই তৈরি হয়েছে। আমরা যারা ল এনফোর্সিং এজেন্সি আছে, আমরা তো আইনকে রূপায়ণ করার জন্য আছি। যে কোনো আইনকে সরকার যখন বলবে আইনকে রূপায়ণ করতে, আমাকে রূপায়ণ করতে হবে। সুতরাং এখানে কিন্তু আবার বলছি, কোথাও আইনের মধ্যে এবং এখানে বলা নেই সরকারি সার্কুলারের মধ্যে যে আপনাদের কুরবানি বন্ধ। এটা প্রথম যে মনের মধ্যে যদি কোনো ভ্রম থাকে, এটা দূর করুন। বলা হয়েছে যে স্লটার মানে পশুকে যখন আমরা জবাই করছি, তার জন্য নিয়ন্ত্রণ করার জন্য আইন আছে। এই নিয়ন্ত্রণ যেহেতু আমাদের কুরবানির মধ্যে পশু জবাই হয়, সুতরাং সেই আইনের মধ্যে আমাদের পশু জবাইয়ের কিছু রূপরেখা তৈরি হয়েছে। এখন পার্টিকুলার এই উৎসবে জবাইয়ের ক্ষেত্রে আইন কতটা কঠোরভাবে পালন হবে না হবে, এটা দিয়ে যদি আগাম কোনো নির্দেশিকা থাকে, নিশ্চয়ই সরকার আপনাদেরকে জানাবে এবং আমরা সেগুলো জানিয়ে দেবো। দ্বিতীয় কথা, দেখুন, এই যে আইন সার্কুলার এর মধ্যে দুটো কথা আছে, যে প্রাসঙ্গিক নির্দেশনা মহামান্য হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টের এই মধ্যে আছে। তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তো স্বতঃপ্রণোদিতভাবে কোনো নির্দেশিকা দেয়নি। সেখানে কোনো মানুষ, কোনো উকিল হোক, কোনো প্রতিনিধি হোক, কেউ না কেউ অ্যাপিল করেছিল, সেখানে কেস করেছিল। তো আমাদের যদি সেখান থেকে এই ধরনের নির্দেশনা পাওয়া যায়, আমাদের যদি মনে হয় আজকে কোনো বিষয়টা আমাদের পরিপন্থী আছে, আমরা সেই হাইকোর্টে, সেই সুপ্রিম কোর্টে আবারও অ্যাপিল করতে পারি, যেতে পারি, অসুবিধা কিছু নেই। কোন এক ব্যক্তি কোন এক কালে গিয়ে হাইকোর্ট থেকে যদি নির্দেশিকা নিয়ে এসছে, সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো নির্দেশিকা নিয়ে এসছে, আগামী দিনে আপনাদের মনে হয়েছে যে এটা পরিপন্থী আছে, আপনার স্বার্থের পরিপন্থী আছে, আপনি হাইকোর্টে মুভ করবেন, আপনি সুপ্রিম কোর্টে মুভ করবেন, নিশ্চয়ই আবার কোনো আইন আসতে পারে। নতুন কোনো কিছুই নয়। এবং কোথাও আমি আবারও বলছি, সরকারি নির্দেশের মধ্যে কোথাও কুরবানি করা যাবে না এই কথা কিন্তু লেখা নেই। সুতরাং এই নির্দেশের সাথে কুরবানি বন্ধ হচ্ছে, সরকার এই রাজনৈতিক দল বন্ধ করে দিচ্ছে, এটা গুলি ফেলবেন না একেবারেও। দুটো মনে হচ্ছে আমরা গুলি ফেলছি অনেক সময়, এটা একেবারেই নয়। কিন্তু কসাই বা জবাই সংক্রান্ত যে নির্দেশিকা আছে, সেই নির্দেশিকার কথা স্মরণ করে দেওয়া হয়েছে এবং সেই আইনটাকে বলবৎ করার কথা বলা হয়েছে, যে আইনটা দীর্ঘদিন ধরে আমাদের এখানে প্রণীত অবস্থায় আছে, যেটা প্রযোজ্য হওয়ার কথা, যেটা বলবৎ হওয়ার কথা। কারণ মাঝখানে কেউ এটা নিয়ে উচ্চবাচ্য করেনি যে এটাকে, আইনটাকে মানুষের স্বার্থে পরিপন্থী, এটাকে বাতিল করে দেওয়া হোক, কেউ করেনি।
ফলে বিতর্ক করার কোনো জায়গা নেই। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আইন যেভাবে বলেছে আইন মেনে আমরা থাকবো। আমাদের সাধারণ সামাজিক ক্রিয়া যেরকম পালন করি আইন মেনে, ধার্মিক ক্রিয়া আমরা আইন মেনে পালন করব। এটা হচ্ছে আমার মোদ্দা কথা, আইনকে মান্যতা দিতে হবে। আমি সম্মাননীয় ডিএসপি হেডকোয়ার্টার স্যার আছেন, তিনি এরপর আপনাদের সামনে বলবেন। আমাদের বহরমপুর পুলিশ পিডির অন্তর্গত বেলডাঙ্গা থানা, সেইখানে আইসি এবং এসডিপিও বেলডাঙ্গা, বিডিও বেলডাঙ্গা, তার এক্সটেনশন অফিসাররা এবং বেলডাঙ্গার এমএলএ সম্মানীয় ভরত জওয়ার এবং আমি নওদার এমএলএ হিসাবে এখানে প্রেজেন্ট ছিলাম। এই জেলায় আমরা জনপ্রতিনিধি হিসাবে বেলডাঙ্গা থানার এসডিপিওর উপস্থিতিতে এবং আইসি বিডিওদের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিলাম নিশ্চয়ই গরু কুরবানি হবে, কিন্তু সেটা ওপেন প্লেসে হবে না, অর্থাৎ পাবলিকের যাতায়াতের জায়গা দিয়ে হবে না। নিজেদের জায়গায় কুরবানি করবেন, একটু ব্যারিকেড করে দিয়ে তিরপল দিয়ে জায়গা ঘেরা গুরু করে করবেন। এর জন্য কোনো বয়সের বান নাই, কোনো কিছু আপনাদের হবে না, কিন্তু কোনো শৃঙ্খল যাতে না হয় বা অপর সম্প্রদায়ের মানুষ যেন আমাদের বিরুদ্ধে আঙুল তোলার মতো কাজ করবেন না। যারা ওই গরু কুরবানির পরে মাংস বিতরণের পরে নিজেদের ওটা সন্ধ্যার আগে 4টের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করবেন, আর যারা চামড়া যাদের বিক্রি করবেন তাদের বলে দেবেন সন্ধ্যার আগেই যেন চামড়া যারা নেবে তারা নিজের মতো জায়গায় রেখে দেয়। রাত্রিবেলায় যেন কোনো চামড়া ভ্যান বা কোনো 4 চাকা গাড়িতে চাপিয়ে বেলডাঙ্গার কোনো জায়গা দিয়ে মুভমেন্ট হবে না, এটা নিষেধ করে দিচ্ছি। কারণ এ নিয়ে যদি কেউ এই নিয়মকে অমান্য করে পরবর্তীকালে কিন্তু খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে কেস হবে। কাজে আপনারা একবারে যেভাবে করতেন সেইভাবে করেন, কিন্তু একটু আড়ালে আপনালে একটু ঘেরাঘুরো জায়গায়, এবং মাংসটা বিতরণ করবেন কালো ক্যারিতে ভরে, তার সঙ্গে যদি আরেকটা ডবল কোনো পলিথিনের ক্যারি দিতে পারেন বা কোনো লাইলনের ঝোলা ইউজ করতে পারেন আরো ভালো, কিন্তু মাংসটা কেউ যেন বাইরে থেকে দেখতে না পায়। কুরবানি তো বয়স্ক গরুকে কুরবানি দেওয়া যায় না, জ্যান্ত এবং শক্তিশালী জীবকে কুরবানি দিতে বলা আছে। তা সেই যেটা অচল হয়ে যাবে, বয়স হয়ে যাবে, তাদেরকে তারা গঙ্গায় ছেড়ে দেখ, জ্যান্ত গরু ছেড়ে দেখ, তারা ভাসতে ভাসতে কোথায় যাবে, কোথায় গিয়ে উঠবে তারা বুঝবে, আমাদের তো কোনো বোঝার দায়িত্ব নেই। পবিত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষের যাতে কোনো ধর্মোচ্চারণ করতে, কোনো নামাজ পড়তে, কোনো মসজিদে তাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বা ঈদের নামাজ, বকরিদের নামাজ পড়তে কোনো সমস্যা না হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই রাজ্য সরকার যদি সেই ধরনের কোনো কাজ করে, এই সরকারের বিরুদ্ধে সব থেকে আমি আগে হুমায়ুন কবির একদম রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে আন্দোলন করব। কোনো মতেই আমরা সংবিধান বা আইন ভাঙব না, কিন্তু যদি আমাদের উপরে কোনো টর্চারিং হয়, আমাদের উপরে যদি কোনো অন্যায় আচরণ হয়, আমাদের ধর্ম করতে যদি কোনো বাধা দেওয়া হয়, আমাদের নামাজ পড়তে যদি কোনো বাধা দেওয়া হয়, আমাদের কুরবানি করতে যদি কোনো বাধা দেওয়া হয়, আমরা কোনো মতেই সেই সরকারের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ বুজে সহ্য করব না। আমরা রাস্তায় নেমে যেখানে যেভাবে আন্দোলন করার দরকার, সরকারকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার চালানোর ক্ষেত্রে আমরা, যদি অন্যায় হয়, যদি অবিচার হয়, যদি পক্ষপাতমূলক কোনো সিদ্ধান্ত নেয়, আমি হুমায়ুন কবির আপনাদের কথা দিচ্ছি, আমি এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করব। সরকারকে সেই সমস্ত যে ধরনের সংবিধান বিরোধী বা শপথ নিয়ে যদি রাজধর্ম পালন না করে, তাহলে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। ভরসা রাখতে পারেন। সকলকেই আমার সালাম, আদাব, নমস্কার, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। কম বা নগণ্য তো মানুষের ভালোবাসা, মানুষ হচ্ছে গণতান্ত্রিকভাবে যে কোনো নির্বাচনে
তারাই হচ্ছে আসল শক্তি, তারাই হচ্ছে রাজ্যে কে ক্ষমতায় থাকবে কে থাকবে না, কোথায় কে বিধায়ক হবে কে হবে না, কোথায় কে গ্রাম পঞ্চায়েতের মেজরিটি কোন দল পাবে, কে প্রধান হবে, কোন ব্লকে কে পঞ্চায়েত সমিতি দখল করবে, জেলা পরিষদে কে দখল করবে, সবটাই কিন্তু আম পাবলিক সাধারণ মানুষের হাতে ক্ষমতা। কিন্তু আমরা দুঃখের সঙ্গে বলছি, আজকে যে দলটা প্রাক্তন হয়ে গেল, যে মুখ্যমন্ত্রী 1984 সালে মাত্র 32 বছর বয়সে একজন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার সিপিএম এর জবরদস্ত সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিল। সেই হারানোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব হয়েছিল একটাই কারণে, তখন তার 5-7 বছর আগে 1977 সালে বাংলার আরেকজন বিখ্যাত আইনজীবী, লন্ডনে পড়াশোনা করা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনি এবং তেনার স্ত্রী মায়া রায়, তিনিও ব্যারিস্টার ছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায়ও ব্যারিস্টার ছিলেন। 1972 থেকে 77 সাল সিদ্ধার্থ শঙ্কর রায় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। একটা ন্যাশনাল দল, আমাদের ভাবতে খারাপ লাগে যে এই পশ্চিম বাংলায় অনেক উত্থান পতনের মধ্যে প্রথমে 30 বছর কংগ্রেস দল বাংলার শাসন করেছিল। সেই অতুল্য ঘোষ থেকে শুরু করে, অজয় মুখার্জি থেকে শুরু করে, ডক্টর বিধান রায়ের 14 বছরের মুখ্যমন্ত্রিত্বর আমল এবং লাস্ট 5 বছর সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানা। এই বাংলার মানুষ সেদিন সিদ্ধার্থ শঙ্কর রায়কে ভুল বুঝেছিল, কংগ্রেস নেতৃত্বকে ভুল বুঝেছিল। তাই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে 1977 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে বাংলার মানুষ না, গোটা ভারতবর্ষের মানুষ সেদিন ইন্দিরা গান্ধীকেও হারিয়ে দিয়েছিল। 1977 সাল ইন্দিরা গান্ধী যখন হাঁটছে, পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী দক্ষ প্রশাসক হিসাবে ছিল সিদ্ধার্থ শঙ্করের নাম আজও বাংলার মুখ্যমন্ত্রীদের যে তালিকা, সেই তালিকা যদি পর্যালোচনা করা হয় তাহলে সিদ্ধার্থ শঙ্কর রায় দক্ষ একজন প্রশাসক ছিলেন। তাকেও কিন্তু 72 সাল থেকে 77 সালে বামফ্রন্টের কাছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরোজ মুখার্জি, প্রমোদ দাশগুপ্ত তাদের নেতৃত্বে, কমরেড জ্যোতি বসুদের নেতৃত্বে 1977 সালে বাংলার মানুষ ওই 5 বছর না 30 বছরের কংগ্রেস জামানা থেকে তাদেরও বিদায় করে দিয়েছিল। একদিকে ইন্দিরা গান্ধীকে হারিয়ে দিয়েছিল ভারতবর্ষের মানুষ, অন্যদিকে বাংলার মানুষ সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়ে দিয়েছিল। তারপরে আপনারা দেখেছেন 23.5 বছরের কমরেড জ্যোতিবাবু বাংলার মুখ্যমন্ত্রী, 11 বছর প্রয়াত বুদ্ধদেব বাবুও মুখ্যমন্ত্রী। আমরা সারা জীবন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে রাজনীতি করেছি, জ্যোতিবাবুর বিরুদ্ধোচ্চারণ করেছি, বুদ্ধবাবুদের প্রশাসনের বিরুদ্ধোচ্চারণ করেছি। রাজনীতি করতে গিয়ে 27টা ক্রিমিনাল কেস খেয়েছি, কোন সময় 81 দিন বহরমপুর জেল খেটেছি, কখনো 1 মাস 1.5 মাস পুলিশের ভয়ে এই জেলা ছেড়ে কলকাতায় গিয়ে আত্মগোপন করে থাকতে হয়েছে। তবুও কিন্তু তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করিনি, আপোষ করিনি, কোনো কিছুর বিনিময়ে তাদের সঙ্গে আপোষ করিনি। কিন্তু আজকে সেই 34 বছরের সরকারকে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2009 সালে 1 থেকে, কারণ 2004 সালের লোকসভায় মমতা একা এমপি ছিল, এই মুর্শিদাবাদে 3টে এমপি ছিল,
কংগ্রেস দলের যেখানে মুসলমান মেজরিটি জেলা, সেই জেলায় প্রণব মুখার্জি ব্রাহ্মণ সন্তান জঙ্গিপুরের এমপি হয়েছিল। দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর 1952 সাল থেকে কমরেড ত্রিদীপ চৌধুরী এই বহরমপুরে আরএসপির কুদাল চিহ্ন নিয়ে, তারপরে ননীগোপাল ভট্টাচার্য, তারপরে প্রমথেশ মুখার্জি, তারা কেউ দুনিয়াতে নেই, সবাই লোকে গেছে, কিন্তু এখান থেকে তারা বারবার এমপি হয়েছে। যখন কোন সনাতনী ধর্মাবলম্বী মানুষকে মুর্শিদাবাদের মুসলমানরা ভোট দিয়ে নির্বাচিত করে, তখন মুসলমানরা সাম্প্রদায়িক হয় না, তখন সনাতনী মানুষের কাছে তারা খুব ভালো। আর যখন কোন মুসলমান তার জাতির পক্ষ থেকে জাতির কোন মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তখন এক শ্রেণীর সনাতনী ধর্মাবলম্বী মানুষের গা জ্বলে। তারা মনে করে ভারতবর্ষের সংবিধানটা শুধু হিন্দুদের জন্যই, মুসলমানদের কোনো অধিকার নেই। কিন্তু যখন স্বাধীনতা লাভ করেছিল, দিল্লির ইন্ডিয়া গেটে গিয়ে পড়ে দেখুন, যদি 70 জন সনাতনী ধর্ম বা অমুসলিমদের নাম থাকে, 30% মুসলিমদেরও নাম সেখানে ইন্ডিয়া গেটে লেখা আছে। তাহলে সংবিধান কিন্তু সম অধিকার দিয়েছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিডিউল কাস্ট হোক, শিডিউল টাইপ হোক, সে যে কোনো জাতিতে বিলং করুক, যে কোনো ধর্মতে তিনি পালন করুক, তার কিন্তু সংবিধানে ধরে যে সংবিধানটা তিনি লিখেছিলেন, সেই সংবিধানটা ভারতবর্ষের অত্যন্ত এত মজবুত। এই জায়গাতে বর্তমান শাসক বিজেপি সহ, বিগত দিনে কংগ্রেস সহ, বিশ্বনাথ প্রতাপ সিং থেকে শুরু করে আরো কয়েকজন, কেউ 13 মাসের, কেউ 15 মাসের, কেউ 7 মাসের চন্দ্রশেখররা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু এই সংবিধানকে কেউ পরিবর্তন করতে পারেনি, এই সংবিধানকে কেউ চ্যালেঞ্জ করতে পারেনি। কারণ ভারতবর্ষের সংবিধান অত্যন্ত এত সুন্দরভাবে 3 বছর 4 মাস ধরে একজন গঠন করেছিল ডক্টর বি.আর. আম্বেদকর। সেও কিন্তু একটা শিডিউল টাইপ লোক ছিল, সে কিন্তু ভারতবর্ষের সংবিধানটা এমন ভাবে গঠন করে গেছিল, সেই সংবিধানকে আজকে যে বিজেপি ভারতবর্ষের গদিতে আছে, 19টা রাজ্যের ক্ষমতা চালাচ্ছিল, বাংলা দখল করেছে 20টা রাজ্য তাদের, মাত্র 23টা রাজ্য, তার মধ্যে ভেঙে ভেঙে 29 হয়েছে। 29টা রাজ্যের মধ্যে আজকে পশ্চিম বাংলা দখল হওয়ার পর দেখা যাচ্ছে যে বাংলার ক্ষমতা সহ প্রায় ভারতবর্ষের 3 বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এর আগে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন 2001 সাল থেকে 2014 সাল। 2001 সাল থেকে এখন অবধি গুজরাটে কিন্তু বিজেপি সরকার চলছে, সেখানে কিন্তু 19% মুসলমানের বাস, 18% মুসলমান বিজেপির রাজত্বে চাকরি করছে। এখানে 37% মুসলমানের বাস এই বাংলায়। সেই বাংলাতে কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানা চলে যাওয়ার পর, সেই সময় বরকত গনি খান চৌধুরী, সত্তার সাহেব থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, মুরাদওয়ে থেকে জিতে ডক্টর মোতাহার হোসেন, কলকাতা থেকে জিতে আব্দুর রব আনসারী, 16 জন মুসলিম মন্ত্রী ছিল 1972 সাল থেকে 1977 সাল। আর যে মুসলিমদের কাঁধে ভর দিয়ে 2011 সালে কংগ্রেসকে সঙ্গে নিয়ে যে মমতা ব্যানার্জি 34.5 বছরের সরকারটাকে এখান থেকে সরিয়ে দিল, সেই মুখ্যমন্ত্রীরা 34 বছরে মুসলমানদেরকে শুধু ইউজ অ্যান্ড থ্রু করেছিল।
শুধু মুসলমানদেরকে ব্যবহার করেছিল, মুসলমানদের মধ্যে গ্রামে গ্রামে থানায় থানায় বুথে বুথে বোম বাঁধা শিখিয়েছিল, লড়াই করতে শিখেছিল, মুসলমানদের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি, কোর্টে যাও মার করো আর ভয়ে আমাদেরকে ভোট দাও, এই ছিল বামপন্থীদের নীতি আদর্শ কর্মসূচি। একই পন্থা অবলম্বন করল মমতা ব্যানার্জি। আজকে তিনি সনাতনী ধর্ম অবলম্বী একজন ব্রাহ্মণের কন্যা, তিনাকে যখন বাংলার মানুষ প্রায় 100 জন মুসলমানের মধ্যে 85 জন মুসলমান এই তৃণমূলকে ভোট দিয়ে 2011 সালে 229টা সিটে লড়াই করেছিল, কংগ্রেসকে মাত্র 65টা আসন দিয়েছিল। সেই সময় যখন কংগ্রেস 65তে লড়ে 42 জিতলাম আমরা, এই রাজিনগরে আমি এমএলএ হয়েছিলাম। আমার ভাগ্য খারাপ ছিল, 5 বছরের জন্য মানুষ রেজিনগর আপনারা আমাকে ভোট দিয়েছিলেন, কিন্তু কংগ্রেসের নেতৃত্বের আচরণে আমি আহত হয়ে 18 মাসের মাথায় 20 নভেম্বর 2012 যিনি প্রাক্তন হয়ে গেল বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকার, তার কাছে আমি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলাম। দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলাম। কিসের ভরসায়? মুর্শিদাবাদের উন্নয়ন করব, মুর্শিদাবাদের মানুষের সুখ দুঃখে পাশে থাকব, মুর্শিদাবাদের মানুষের উপরে যাতে কোনো অন্যায় অত্যাচার না হয়, মুর্শিদাবাদের মুসলমান গ্রামগুড়ায় যেন মুসলমান ভাইয়ে ভাইয়ে মারামারি না করে, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি না করে, ভাইয়ে ভাইয়ে অর্থনৈতিক দিক থেকে দুর্বল না হয়, তার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলাম। কিন্তু বিজেপির থেকেও আসল ক্রিমিনাল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আরএসএস এর দালাল মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 2011 সালের 20 মে মুখ্যমন্ত্রীর গদিতে বসেছিল যেদিন, সেদিন পশ্চিম বাংলায় সনাতনী ধর্মাবলম্বী মানুষের অর্থাৎ প্রত্যেকটা হিন্দু গ্রামে কোনো আরএসএস এর অফিস ছিল না। টোটাল হাজার হাজার হিন্দু গ্রাম আছে গোটা বাংলায়, 70% উপর বাংলায় হিন্দু বসবাস করে। সেই সনাতনী ধর্ম অবলম্বী মানুষের 20 মে 2011 মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শপথ নেওয়ার আগে পর্যন্ত 13 মে 2011 ঐতিহাসিক বুদ্ধদেব ভট্টাচার্য সহ তার মন্ত্রিসভার প্রায় 27 জন মন্ত্রী পরাজিত হয়েছিল। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় গদি পেয়েছিল। সেদিন গোটা পশ্চিম বাংলায় আরএসএস এর শাখা অফিস ছিল মাত্র 558, মাত্র 558। আর এই আরএসএস এর দালাল মমতা ব্যানার্জির সহায়তায়, তার পুলিশ প্রশাসনের বদন্যতায়, তার নেতৃত্বে আজকে গোটা পশ্চিম বাংলায় আরএসএস এর শাখা অফিস হচ্ছে 12,500। এই 12,500 আরএসএস এর কর্মীরা পিছন থেকে লড়াই চালাচ্ছিল। কখনো মোহন ভাগবত, ভারতবর্ষের আরএসএস এর যিনি সর্বময় কর্তা, মহারাষ্ট্রের পুনেতে যার বাড়ি, তিনি এই মমতা ব্যানার্জির সরকারের আমলে নির্বিচারে 15 দিন পশ্চিম বাংলায় 2025 সালে 15 দিন রাত্রি যাপন করেছে আর পিছন থেকে অপারেশন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টকে হারাতে গিয়ে 2011 সালে কংগ্রেসকে সঙ্গে নিয়েছিল, পাশাপাশি এই আরএসএস এর একটা অংশের সহযোগিতা তিনি নিয়েছিল। 2009 সালে 1 থেকে 19টা সাংসদ হওয়ার পর যে 1.5 বছর সময় ছিল, যে প্রায় 2.25 বছর সময় ছিল, প্রতিদিন কলকাতার রাজপথে বুদ্ধিজীবীদের নামে আরএসএস কে, সমস্ত বামপন্থী বিরোধী লোককে নামিয়ে দিয়ে প্রতিদিন সভা সমিতি, পদযাত্রা এসব করে করে লাস্টে তিনি সার্থকতা লাভ পেলেন। কংগ্রেসকে 65টা সিটের লড়ার সুযোগ দিয়ে
তারা 42টা পেল, পার্সেন্টেজ দেখুন। আর উনি 229টা সিটে লড়ে উনি কিন্তু 182টা পেয়েছিল। সেই কংগ্রেসের সঙ্গেও দুর্ব্যবহার করেছিল। সেই কংগ্রেসকেও 1 বছর যেতে না যেতেও তাদের 6 জন মন্ত্রিসভাকে সেখান থেকে ছেড়ে দিতে বাধ্য করেছিল। এমন আচরণ করেছিল, তাদেরকে কোনো ফাইল ইনিশিয়েট করতে দিত না। ডাক্তার মনোজ ভূঁইয়া, আবু হেনা থেকে শুরু করে যারা মন্ত্রী ছিল, গনি খানের ভাই থেকে শুরু করে কেশব মন্ডল কুচবিহারের থেকে শুরু করে যে 6 জন মন্ত্রী ছিল, যে মানুষ ভূঁইয়াকে একদিন মঙ্গলকোটে দেখেছিলাম, বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী, ডাক্তার মানুষ, সিপিএম এর লোকরা কিভাবে তাকে তাড়া করেছিল মঙ্গলকোটে। তিনি পায়ের জুতো বগলে ভরে ডান দিক থেকে মোবাইল ফোন করে বুদ্ধবাবুকে বলেছিল, বুদ্ধবাবু আমাকে বাঁচান, আপনার ক্যাডাররা পুলিশের সামনে আমাকে খুন করে দিতে চাইছে। সেদিন কিন্তু বুদ্ধবাবু এই মানুষ ভূঁইয়াকে বাঁচিয়েছিল, সাপোর্ট করেছিল। আজকে কি ইতিহাস! আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলনেতা যে নিজেই যাকে হৃষ্টপিষ্ট করেছিল শুভেন্দু অধিকারীকে 2021 সালে নন্দীগ্রামে, তার কাছে 1956 ভোটে হারতে হয়েছিল। এত রবরবা, এত ঔদ্ধত্য, তার ভাইপুর সঙ্গে কথা বলা, টাকা ছাড়া কথা বলা যায় না, ফোনে মেসেজ দিলে তার কোনো উত্তর পাওয়া যায় না। আমি হুমায়ুন কবির বারবার মমতা ব্যানার্জির কাছে প্রতিবাদ করেছিলাম যে আমরা দল করতে এসেছি, আপনার ভাইপুর গোলামি করতে আসিনি। আপনার ভাইপুকে সামলান, আপনার ভাইপুকে তুলাবাজি করা থেকে বিরত রাখুন, আপনি নিজে ক্ষমতা রাখুন, আপনি পুলিশ মন্ত্রী,